যে কোনো অভ্যুত্থান শিক্ষক শিক্ষার্থী মানে ছাত্ররা সবার আগে আসলে এগিয়ে আসে এবং তারপরে তাদের সাহসে দেখা যায় সাধারণ মানুষের ভিতরে এক ধরনের সাহস তৈরি হয়, তখন তারাও গিয়ে সেখানে যুক্ত হন। আপনারও ভূমিকা আসলে সেখানে আমরা দেখেছি। আপনার তখন কথা, আপনার যেই বক্তৃতা, সেটি সাধারণ মানুষের ভিতরে এক ধরনের আবেগের পাশাপাশি সাহস জুগিয়েছে। যখন একজন শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাধারণ মানুষের পক্ষে দাঁড়িয়ে যান, তাদের কথাটা বলেন, কারণ সাধারণ মানুষ তো আর বলতে পারে না, আপনি হয়তো তখন বলেছেন এবং অন্যদের থেকে আলাদা, কারণ একটু আগে যেরকম বিভাজন আসলে হচ্ছিল গণমাধ্যম কর্মীদের, এরকম তো আসলে দিন শেষে আমরা দেখেছি গত 17 বছর শিক্ষকদের ক্ষেত্রেও বিভাজন আমরা দেখেছি। সেই অবস্থায় এই রক্তচক্ষুকে উপেক্ষা করে যে নিজের একটি অবস্থান আপনি তখন সেখানে তৈরি করেছিলেন, সেই কথাগুলো একটু আমরা শুনতে চাই। ধন্যবাদ আপনাকে। আসলে পাশেই তো দুজন শহীদ পরিবারের দুই সদস্য, একজন মা আরেকজন ভাইকে নিয়ে বসে আছি এবং তাদের গল্পগুলো শুনেছি। ফলে আসলে চিন্তাগুলো এলোমেলো হয়ে গেছে, আলোচনাগুলো হয়তো এলোমেলো হয়ে যাবে। কারণ আমার আসলে ব্যক্তিগত স্মৃতিচারণ করবার কিছু নেই। যে বক্তব্যটির কথা বলছেন এবং বিভিন্ন জায়গায় যেগুলো উল্লেখ করা হয়, সেটি আসলে ওই পরিস্থিতির মাঝ দিয়েই তো তৈরি হয়েছে। আমি একজন শিক্ষক, দীর্ঘদিন শিক্ষকতা করি বিশ্ববিদ্যালয়ে। ফলে আমার যে অস্তিত্ব, সেই অস্তিত্বের জায়গা জুড়ে হচ্ছে আমার শিক্ষার্থীরা। আমি প্রায় 20 বছর শিক্ষকতায় আছি এবং আমি আমার একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করি, সেটা আপনারা জানেন যে বাংলাদেশে একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয়। সেই সুবাদেই শিক্ষার্থীদের সাথে আমার নৈকট্য একটু বেশি। ফলে শিক্ষার্থীদের এই আন্দোলনে আমার আসলে আমি আসলে হয়তো নিজের অজান্তেই জড়িয়ে পড়েছি। আপনি আমাদের ছাত্র শিক্ষকদের ভূমিকার কথা বলেছেন। দেখুন, আমাদের জাতীয় জীবনের যতগুলো গুরুত্বপূর্ণ ঘটনা আছে, ভাষা আন্দোলন থেকে শুরু করে 69-এর গণ অভ্যুত্থান, আমাদের মহান মুক্তিযুদ্ধ এবং 90-এর গণ অভ্যুত্থান, প্রত্যেকটি টার্নিং পয়েন্টে, প্রত্যেকটি গুরুত্বপূর্ণ বাকি কিন্তু আমাদের ছাত্ররা নেতৃত্ব দিয়েছে। আপনি যদি ভাষা আন্দোলনের কথা বলেন, ভাষা আন্দোলনে আমাদের শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ, তারাই নেতৃত্ব দিয়েছে মূলত। তবে কিছু শিক্ষক ভাষা আন্দোলনের যে দার্শনিক ভিত্তি, সেটা দাঁড় করিয়ে দিয়েছিল। 69-এর গণ অভ্যুত্থান তাই। 69 আপনারা জানেন 6 দফা আন্দোলনকে যখন দমন করার পথ বেছে নিয়েছিল আইয়ুব খান, তখন তো জাতীয় রাজনীতি সংকটাপন্ন। ঠিক সেই সময় কিন্তু আমাদের ছাত্ররা রাজনীতির হাল ধরেছিল এবং 69-এর গণ অভ্যুত্থান তারাই ঘটিয়েছিল। 90-এর গণ অভ্যুত্থান আপনারা জানেন শিক্ষার্থী ঘটিয়েছিল। এবং এর প্রত্যেকটি জায়গায় দেখবেন শিক্ষার্থীদের সাথে শিক্ষকদের কোনো না কোনো পর্যায়ে যোগাযোগ ছিল। 24-এর গণ অভ্যুত্থানে হয়তো আপনি কম সংখ্যক শিক্ষককে আপনি দেখেছেন, বেশি সংখ্যক শিক্ষক তো আসলে আমাদের গত ফ্যাসিস্ট যে একটা রেজিম, সেখানে আমরা দেখেছি তো বিভিন্ন পেশাজীবীর মানুষরা কীভাবে আপনার সেই রেজিমের এক ধরনের স্টেক হোল্ডারে পরিণত হয়েছিল, কেমন অংশ হয়ে গিয়েছিল। সেই জায়গায় হয়তো কম শিক্ষক এসেছেন, কিন্তু এসেছেন। ফলে সেই বিষয়টি অত্যন্ত আপনার এটার একটা ঐতিহাসিক ভিত্তি আছে। ইতিহাসে এরকম ঘটনার আগে ঘটেছে। কেমন 24-এর গণ অভ্যুত্থান আপনারা জানেন যে শুরু হয়েছিল কি একটা বৈষম্য বিরোধী আন্দোলন দিয়ে। আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াই এবং ওই যে সরকারি চাকরি আপনি জানেন বিসিএস, সেটার মূল স্টেক হোল্ডার তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আমার চোখের সামনে আমি দেখছিলাম যে মেধাবী শিক্ষার্থীরা তারা চাকরির জন্য হন্যে ঘুরছে, তারা কৃতকার্য হচ্ছে না, আর যাদের কোটা আছে তারা অপেক্ষাকৃত অনেক কম মেধাবী হওয়া সত্ত্বেও তারা চাকরি পাচ্ছে। এই যে একটা কি বলবো, একটা অবিচার, তো এটা একটা অবিচার, একটা বৈষম্য। সেটার বিরুদ্ধে যখন শিক্ষার্থীরা আওয়াজ তুলেছে, এইটার প্রতিকার চেয়েছে, তখন আমি একজন শিক্ষক হিসেবে আমি আমার যে শিক্ষার্থীদেরকে নৈতিকতার শিক্ষা দিই, সমতার শিক্ষা দিই, মূল্যবোধের শিক্ষা দিই, তখন আমি যদি তাদের এই যৌক্তিক আন্দোলনে, এই ন্যায্য আন্দোলনে সমর্থন যদি না দিই, তাহলে তো আসলে আমি শিক্ষকতা করব কোথায়? আমার শিক্ষার্থীরা যখন একটা যৌক্তিক দাবি নিয়ে রাস্তায় দাঁড়াবে, তখন যদি আমি তাদের সমর্থন না দিই, আমি ক্লাসরুমে গিয়ে ওই শিক্ষার্থীদের আমি কী পড়াবো? এটা একটা শিক্ষক হিসেবে আমার একটা ভাবনার জায়গা। ফলে এই
বৈষম্য বিরোধী যে আন্দোলন, কোটা বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনের প্রতি শুরু থেকেই আমার একটা নৈতিক সমর্থন ছিল এবং আমি সমর্থন জানিয়েছি, সংহতি জানিয়েছি। এবং সেই আন্দোলনটি আপনারা জানেন যে কীভাবে নির্মমভাবে একটা কোটা বিরোধী আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলনকে নির্মমভাবে নির্যাতন, নিপীড়নের মধ্য দিয়ে দমন করার চেষ্টা করা হলো। এবং সেখানেই তো গণ-অভ্যুত্থানের যাত্রা শুরু হলো। এবং আপনি দেখবেন যে আমি একই সাথে একজন শিক্ষক, আবার একজন অভিভাবকও বটে। ইতিহাস বলে এই বাংলার মাটিতে পুলিশ যখন শিক্ষার্থীদের বুকে গুলি ছোড়ে, তখন এদেশের অভিভাবকরা, এদেশের পিতামাতারা ঘরে বসে থাকেনি। হ্যাঁ, আমরা আসলে দেখেছি তখন অনেক বাবা মা এক্স্যাক্টলি তাদের সন্তানের সাথে আন্দোলন। ব্রিটিশ আমল থেকে শুরু করে পাকিস্তান আমল পর্যন্ত যারা সরকারি চাকুরিজীবী, তাদের চাকুরি নিয়ে দুর্ভাবনা সবসময় থেকেছে। কারণ সরকারের বিরুদ্ধে কথা বললেই, যদি ঔপনিবেশিক যুগের কথা বলছি, যদি চাকরিটা চলে যায়, পাকিস্তান আমলে তো আর ঔপনিবেশিক যুগের চাইতে ভালো পরিস্থিতি সৃষ্টি হয়নি। সেই পরিস্থিতিতেও 1952 সালের ভাষা আন্দোলনে 21শে ফেব্রুয়ারি যখন আমাদের শিক্ষার্থীদের হত্যা করেছে পাকিস্তানের পুলিশ, আপনি 22 তারিখ, ফেব্রুয়ারি 22 তারিখ, 23 তারিখ, 24 তারিখের খবর নেন, পুরো ঢাকা শহরের সকল কর্মজীবী মানুষ, সকল অফিসার কর্মকর্তারা রাস্তায় নেমেছে। 69 গণ-অভ্যুত্থানে আপনারা জানেন আসাদের হত্যাকাণ্ড, সেই আসাদের হত্যাকাণ্ডের কারণে মানুষ রাস্তায় নেমেছে। 87 সালে নূর হোসেনের হত্যাকাণ্ড। ফলে শিক্ষার্থীদের বুকে যখন গুলি চালিয়েছে, তখন কিন্তু দেশের শিক্ষক বা অভিভাবক, পিতামাতারা কিন্তু বসে থাকেনি। 24-এও সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে এবং তার মধ্য দিয়ে একটা গণ-অভ্যুত্থান হয়ে গেছে। কারণ ওই শিক্ষার্থীদের যে চাকুরি প্রাপ্তির দাবিটা, সেটা তো সারা বাংলাদেশের সাধারণ মানুষের স্বপ্নের সাথে একীভূত। কারণ এই সন্তানগুলো তো সাধারণ মানুষের সন্তান। যারা বিশেষ চাকরিটা চায়, যারা সরকারি চাকরি, তারা সাধারণত সাধারণ মানুষের সন্তান, গ্রামগঞ্জ থেকে আসা। ফলে তাদের স্বপ্নের সাথে তাদের পিতামাতা এবং অভিভাবকদের স্বপ্ন একেবারেই একই স্বপ্নে পরিণত হয়েছিল বলে তারা রাস্তায় নেমেছে। এখন সেই জায়গা থেকে আমার শিক্ষক হিসেবে আমার যে দায়, সেই দায়িত্বের জায়গা থেকে আমি রাস্তায় নেমেছি। এবং আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে আমি যেটা করেছি সেটা শুধুই আমার দায়িত্ব। আমাদের সারা বাংলাদেশে আমার শিক্ষার্থী, শুধু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় না, সারা বাংলাদেশে আমাদের শিক্ষার্থীদের উপরে যে ধরনের নিপীড়ন নেমে এসেছিল, যেভাবে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, যেভাবে তাদেরকে হত্যা করা হয়েছে, সেই অবস্থায় একজন শিক্ষক হিসেবে আমার নীরব থাকার কোনো সুযোগ ছিল না। এটা আমি এর আগে অনেক জায়গায় বলেছি, আমার নীরব থাকার কোনো সুযোগ ছিল না। যারা নীরব থেকেছেন, তারা কিভাবে নীরব থেকেছেন আমি জানি না, এটা আমার একটা প্রশ্ন থাকবে। তারা কিভাবে নীরব থেকেছেন তখন এই ম্যাসাকার, এই হত্যাকাণ্ড, এই নির্যাতন, এই নিপীড়ন দেখেও ওই শিক্ষকরা কিভাবে নীরব থেকেছেন, সেটা আমার একটি প্রশ্ন। ফলে একটা বিপন্ন সময়ের মাঝ দিয়ে আমি যাচ্ছিলাম একজন শিক্ষক হিসেবে। আপনারা আমার একটি বক্তব্যের কথা বলেছেন, বিভিন্ন জায়গায় এটা উত্থাপন করা হয়, সেটা 29 তারিখের কথা। এর আগেও আমি শিক্ষার্থীদের মাঝে ছিলাম। 29 তারিখের পরিস্থিতি কি? সারা দেশে ব্লক রেড দিয়ে আমাদের শিক্ষার্থীদেরকে গ্রেফতার করা হয়েছে। সারা দেশের শিক্ষার্থীরা হত্যাকাণ্ডের শিকার, এবং তারা কারা আপনারা দেখবেন, স্কুল কলেজের শিক্ষার্থীরা হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এই যে আমাদের একজন মা তার একমাত্র সন্তানকে হারিয়েছেন, দেখুন সাধারণ মানুষের সন্তানকে তো। এবং যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে তারা স্কুল কলেজের শিক্ষার্থী, তারা সাধারণ মানুষের সন্তান। কেমন? ফলে এরকম একটা যখন বিপন্ন পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই সময় আমি শুধু আমার শিক্ষার্থীদের পাশে থাকতে চেয়েছি। এই যে আপনার শিক্ষার্থীদের পাশে থাকার যে আকাঙ্ক্ষা, আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে বেশিরভাগ শিক্ষক মানে পেশাজীবী সংগঠনের মানুষগুলো আসলে একটা রেজিমে তখন যুক্ত হয়ে গিয়েছিল। তার বাইরে থেকে বেশ কিছু হয়তো কয়েকজন আপনাদের মতো হয়তো আলাদা ছিল বা চেষ্টা করেছে নিজের কথাটি বলবার। যখন আপনি এরকম এই ফ্যাসিস্ট রেজিমের বিরুদ্ধে যখন দাঁড়ালেন, তখন আসলে আপনার অন্য কলিগ যারা ওই রেজিমের অংশ ছিল, তারা আসলে আপনার সাথে কী ধরনের কথা বা ব্যবহার অথবা কী ধরনের চাপ আসলে তৈরি করার চেষ্টা করেছিল আপনার উপর? এটাও জাহাঙ্গীরনগর একটা বিশেষ জায়গা আমার জন্য। কারণ আমি বলছি আপনাকে, জাহাঙ্গীরনগরের শিক্ষার্থী ছিলাম আমি, এবং জাহাঙ্গীরনগরে 2007 সাল থেকে শিক্ষকতায় আছি। এবং একেবারে শুরু থেকেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক নানান নিপীড়ন, নানান অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে সর্বদাই যুক্ত ছিলাম শিক্ষার্থীদের সাথে। ফলে জাহাঙ্গীরনগর আমার একটা, বলতে পারেন আমার একটা নিরাপদ জায়গা। কেমন? এবং জাহাঙ্গীরনগরে যে আমি আন্দোলন সংগ্রাম করি, নিপীড়নের বিরুদ্ধে কথা বলি, অন্যায়ের বিরুদ্ধে কথা বলি, সেটা মোটামুটি প্রতিষ্ঠিত। সেই কারণেই হয়তো
সেই কারণে হয়তো আমি যখন এই আন্দোলন সংগ্রামে গিয়েছি তখন আমি কোনো আমার কলিগদের কাছ থেকে বা প্রশাসনের কাছ থেকে কোনো প্রকার আপনি যেটা মিন করছেন থ্রেড বা হুমকি বা বা হয়তো এরকম করে বলতে পারে যে কেন আপনি কথা বলছেন, কি দরকার, মানে হয়তো সরাসরি থ্রেট না দিলেও এক ধরনের Right. বার্তা আসলে দেয়। এই ধরনের কোনো কথা আসলে, কারণ তারা তখন জানে, তারা আমাকে জানে, আমার সহকর্মীরা বা আমার বিশ্ববিদ্যালয়ে জানে যে আমি কথা বলবো, এটা জানে। সেই জায়গা থেকে হয়তো আমি এই ধরনের কোনো এখানে কথার একটা মুখোমুখি হইনি।